হাই রে কপাল, প্রথমে বললো লক্ষ্মী ভান্ডার যারা পেতে তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, বেশ ঠিক আছে। তারপরে বললো ডিবিটি লিঙ্ক থাকতে হবে, সেটাও রোদে পুড়ে ব্যাংকে লাইন দাঁড়িয়ে করলাম। তারপরে বললো 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম জোগাড় করে ফর্ম ফিল আপ করে জমা দেবো, অমনি বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। শুভেন্দু অধিকারীর থেকে ভালো মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে আর হতে পারে না বললেন মিঠুন চক্রবর্তী। এই শুভেন্দু অধিকারী অলি গলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026-এর পরে, ইলেকশন রিলিজ হওয়ার পরে। চুরি করে নন্দীগ্রামে চুরি করে জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। অবশেষে সুখবরটা পাওয়া গেল বন্ধুরা। হ্যাঁ, রাজ্যের সমস্ত মহিলার মুখে হাসি ফুটল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি আপনাদের কাছে দেখাবো অন্নপূর্ণার টাকা মেরে দিয়ে এবার কঠিনভাবে ফেসে গেলেন শুভেন্দু অধিকারী, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কি গো, শুনেছো নতুন খবর, লেটেস্ট নিউজ? শোনুনি তোমরা এখনো? নদিয়ার এক বৃদ্ধ গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তবে দাদু কিন্তু খুব সৎ। দাদু সোশ্যাল মিডিয়ায় এসে স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিয়েছে ওই টাকা উনি নেবেন না। দাদু গিয়েছিল অনলাইন দাদুর বৃদ্ধ ভাতার টাকা দাদুর অ্যাকাউন্টে ঢুকেছে কিনা চেক করতে, গিয়ে দেখে দাদুর অন্য কেস, দাদুর অ্যাকাউন্টে ঢুকে গেছে অন্নপূর্ণার টাকা। আমরা তো দেখেছি তৃণমূলের আমলে পুরুষরা সব টাকা নিত ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এ কি গো, এ তো পার্টি চেঞ্জ হয়েও একই অবস্থা। বিজেপি সরকারের আমলেও পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। হায় হায় রে, কাকে বিশ্বাস করবে? এদিকে যে সমস্ত মেয়েরা সব অন্নপূর্ণা ভান্ডার নেবো বলে ফর্ম ফিল আপ করে হাঁ করে বসে আছে অ্যাকাউন্টের দিকে তাকিয়ে, কখন 3000 আসবে। বলি বাবু, তোমাদের কি সরকারের নিয়ম, তোমরা এটা করতে পারলে? হ্যাঁ, সেই সমস্ত মেয়েদের অ্যাকাউন্টে টাকাটা না দিয়ে দিলে ওই দাদুর অ্যাকাউন্টে টাকাটা দিলে, এটা কি ঠিক করলে তোমরা? এটা কিন্তু একদম ঠিক করনি। চরম প্রতিবাদ জানাচ্ছি, এ বন্ধ হোক। কোনো পুরুষদের অ্যাকাউন্টে টাকা যেন একদম না ঢোকে। মেয়েদের অ্যাকাউন্টে ভুল করে 3-এর জায়গায় আরও 3 দিয়ে দাও, 6 দিয়ে দাও, তো ভুল করে এই পুরুষদের অ্যাকাউন্টে যেন মোটেই না টাকা ঢোকে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দাও। অন্নপূর্ণা ভান্ডারে আবেদন আপনারা সবাই করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে এই যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন আপনারা করেছেন, আপনাদের মনের মধ্যে অনেকগুলি প্রশ্ন রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করুন। ফার্স্ট লটে কিন্তু অনেকের টাকা ঢুকেছে, সেকেন্ড লটে অনেকের টাকা ঢোকেনি, চিন্তার মধ্যে রয়েছেন সেকেন্ড লটের টাকা কবে ঢুকবে। বেসিক্যালি দেখুন, অন্নপূর্ণা ভান্ডারে আপনারা যারা আবেদন করেছেন তাদের আবেদনের আগে কিন্তু সরকার বেসিক কিছু যোজনা স্টার্টের জন্য কিছু অ্যামাউন্ট দিয়ে যোজনা শুরু করেছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেটাই কিন্তু কনফার্ম ছিল না, বা এরকম কোনো আপডেট ছিল না যে টাকা ঢুকবে। তো বেসিক্যালি আপনাদের এই যে টাকাটা প্রথম লটে ঢুকেছিল, এটা কিন্তু সম্পূর্ণ তাদের যে তত্ত্বাবধানে ঢুকেছিল। আপনাদের নতুন আবেদন কিন্তু আপনারা করছেন জুন মাস থেকে, এবং আপনাদের টাকা ঢোকা কিন্তু শুরু হবে জুলাই মাসে, অর্থাৎ এই যে আগামী মাস আসছে সেই আগামী মাসে। তো খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা যে সমস্ত মানুষেরা আবেদন করেছেন অনলাইন বা অফলাইনে, আপনাদের সবার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, যারা অফলাইনে আবেদন করেছেন অনলাইনে একবার আবেদনটা করে রাখুন। অফলাইনে কোনো ক্ষেত্রে আপনার ডেটা এন্ট্রি না হলে বা আবেদন না হলে কিন্তু আপনি চেক আউট করতে পারবেন না বা অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করতে পারবেন না। অনলাইনে কিন্তু সেই প্রসেসটা রয়েছে, আর অনলাইনে আবেদন কিন্তু অনেকটা ইজি, অফলাইনের মতো অত বড় অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের সবার টাকা ঢোকা অলমোস্ট এই লটে কিন্তু আপনাদের আগামী জুলাই মাস অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আপনাদের টাকা ঢোকার প্রসিডিওর শুরু হচ্ছে। জুনের এন্ডে আমি ভিডিওটি বানাচ্ছি, ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের মধ্যে আপনাদের পরবর্তী সমস্ত টাকা কিন্তু আস্তে আস্তে ক্রেডিট হবে। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে রাজ্য মন্ত্রী দপ্তর বা যে ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন তারা কিন্তু বারবার জানিয়েছেন যে এই প্রসেসটা একদম আস্তে আস্তে সম্পূর্ণ করা হবে। সেই ক্ষেত্রে আপনারা হয়তো ভাবতে পারেন যে টাকা ঢুকছে না কেন। দেখুন, এটা একটা নতুন গভর্নমেন্ট, নতুন প্রসেস হতে সময় লাগবে, এবং এটা কিন্তু প্রপারলি ভেরিফিকেশন হয়ে সিস্টেম ওয়াইজ যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তারাই টাকা পাবে। আগের মতো কিন্তু কোনো ফ্রড বা জালিয়াতি করে আদার্স মানুষেরা টাকা নিতে পারবে না।
তো সেই ক্ষেত্রে সেই প্রসেসের জন্য একটু হলেও দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে পুরো বিষয়টাকে জানতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের পুরো কমপ্লিট করতে হবে। আপনারা অনেকেই কমেন্ট করেন উল্টাপাল্টা, আমরা না জেনে ভিডিও করি না। আমাদের একটা ভিডিও করা মানে তার পেছনে অনেকটা রিসার্চ এবং অনেকটা খাটনি থাকে, পুরো বিষয়টা আমরা জেনেই আপনাদের মধ্যে উপস্থাপনা করি। এবার আপনারা বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন মানুষেরা থাকেন, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো আলাদা আলাদা হয়, কিন্তু যেটা অফিসিয়াল আপডেট বা যে তথ্যটা উঠে আসে সেটাই কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের টাকা ঢোকার আপকামিং ডেজ কিন্তু আসছে জুলাইয়ের ফার্স্ট উইক। যারা আবেদন করেননি অবভিয়াসলি খুব তাড়াতাড়ি অনলাইন আবেদনটা কমপ্লিট করুন। অবশেষে সুখবরটা পাওয়া গেল বন্ধুরা। হ্যাঁ, রাজ্যের সমস্ত মহিলার মুখে হাসি ফুটল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 জুলাই থেকে রাজ্যের সমস্ত মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা আসবে। তবে সেটা 2026 সাল নাকি 2031 সাল সেটা বলে দেয়নি, সেটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝবে, আমরা পেলেই হলো। তবে আমাদের এই পশ্চিমবাংলার মহিলাদেরও ভারী দোষ আছে। আমাদের লক্ষ্মীতে হচ্ছিল না, অন্নপূর্ণা হতে গিয়েছিলাম। অন্নপূর্ণা হতেছে, এখন অন্নপূর্ণা ক্লান্ত, তাই এখন মনে হচ্ছে ওই মা কালী হয়ে খাড়া হাতে ধরে নতুন সরকারের কাছ থেকে ওই টাকা আদায় করি। দেবে না মানে ভোটের আগে বলেছে যখন দিতেই হবে। দাদা বলছি, আপনি যতই চেষ্টা করুন না দেবার, আমরাও কিন্তু ছাড়বার মানুষ নই। কারণ আপনি ভোটের আগে বলেছেন কেন আমাদেরকে দেবো, তখন তো বলেননি একে দেবো না ওকে দেবো না, সবাইকে দেবো। তাহলে এখন তো বললে হবে না যে দেবো না। আপনি ভেবেছেন অন্য রাজ্যে কি করে এসছে ওই দেবো বলে দিইনি, সেটা এ রাজ্যেও করবো না, ওটা তো হবে না। আপনি হালকাভাবে নেবেন না, এটা মনে রাখবেন পশ্চিমবাংলা, এটা ওই ইউপি বিহার নয়, ঠিক আছে? এই বাংলার মেয়েদেরকে একদম হালকাভাবে নেবেন না, যদি নেন তাহলে ভুল করবেন। ওই একটা ছাড়া আছে দেখতে পাচ্ছেন তো, কে বলুন তো? ওই আমাদের পিসিমণি, ওই একটাতেই আপনারা জব্দ হয়ে যাচ্ছেন। তাহলে সমস্ত মহিলা যদি একসঙ্গে হয়ে যায়, বুঝতে পারছেন তো কি হবে। দিদি কি বলে রেখেছে শুনেছেন তো? আমাদের পিসিমণি বলে রেখেছে, আমাকে ছাড়লেই মুশকিল। তার মতো আমাদের মেয়েদের যদি দাবি না পূরণ করেন, তারপর আমরা কি করব একবার দেখবেন। ওই সবাই মিলে যাব বলে দিলাম, ওই 3,000 টাকা দেবেন না মানে দিতেই হবে। সরকার বলছে যার বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। বিষয়টা শুনে খুব সহজ বলে মনে হচ্ছে, তাই না? ঠিকই তো, যার সামর্থ্য আছে বেসরকারি স্কুলে তার ছেলেকে পড়ানোর, তারা আবার ভাতা নিয়ে কি করবে? আচ্ছা, ধরুন একজন বাবা যে সকালে উঠেই মাঠে যায় কাজ করতে, রোদে পুড়ে কাদায় হেঁটে সারা দিন মাঠে খাটেন, মাস গেলে আয় হয়তো 8 থেকে 10,000 টাকা, মানে কোনো রকমের সংসারটা চলে। কিন্তু তিনি একটা বিষয়ে খুবই সচেতন, তিনি চান যে তার ছেলে যেন তার মতো না হয়, যেন পড়াশুনো করে একটু ভালো জায়গায় দাঁড়াতে পারে। তিনি এলাকার সরকারি স্কুলও দেখেছেন, যেখানে স্কুল আছে কিন্তু কোনো টিচার নেই, টিচার আছে তো ক্লাস হয় না, আবার ক্লাস হলেও সিলেবাস শেষ হয় না। তাহলে তিনি কি করবেন? তিনি কি করলেন, মাস গেলে 2,500 থেকে 3,000 টাকা তিনি সরিয়ে রাখলেন, আর কাছের একটি বেসরকারি স্কুলে তার ছেলেকে ভর্তি করিয়ে দিলেন। তাহলে এই চেষ্টাটা কি বিলাসিতা, নাকি একজন সচেতন বাবার শেষ চেষ্টা? কিন্তু দেখুন, সরকারের চোখে এই মানুষটি এখন ভাতা পাওয়ার আর যোগ্য নয়। এবার একটু পিছনের দিকে যাওয়া যাক। আজকালকার দিনে এই সমস্ত বেসরকারি স্কুলগুলোর এত দাপাদাপি কেন? এত মানুষ কেন সবাই বেসরকারি স্কুলের দিকে ছুটছে? আসল কারণটা হলো এটাই যে সরকারি স্কুলগুলো মানুষের আশা ভরসা ভেঙে দিয়েছে, মানুষের আস্থা সরকারি স্কুলের ওপর উঠে গেছে। আর এই আস্থা কিন্তু একদিনে ভাঙেনি, দশকের পর দশক অবহেলা, দুর্নীতি, দায়িত্বহীনতা এই সমস্ত স্কুলগুলোকে একেবারেই শেষ করে দিয়েছে। যারা এই সমস্ত স্কুলগুলোকে চালিয়েছে, যারা বাজেট বানিয়েছে, যারা টিচার নিয়োগে দুর্নীতি করেছে, তারা কি আজ জবাব দিতে পারবে? পারবে না, বরং সেই জায়গায় বসে আজকে অন্যজন নিয়ম বানাচ্ছে। আর যারা আজকে এই সমস্ত নিয়মগুলো বানাচ্ছে, তাদের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে? সরকারি স্কুলে? একটাও কি এমন দেখাতে পারবেন? তারা নিজেদের ছেলে মেয়েদের পাঠায় বড় বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে, বড় বড় কনভেন্টে, কারণ তাদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সামর্থ্য আছে। তারা চায় তাদের ছেলেমেয়েরা যাতে ভালো স্কুলে বড় জায়গায় পড়ুক। কিন্তু এটা তো খুবই একটা স্বাভাবিক ইচ্ছা, সন্তান ভালো থাকুক, ভালো খাক, ভালো জায়গায় পড়াশুনো করুক, বড় হোক, এটা তো সব বাবা মাই চায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই বর্তমান পরিস্থিতিতে আমার একটাই প্রশ্ন, যে ওই মাঠে কাজ করা বাবাটির কি এই একই রকম ইচ্ছা থাকা ভুল? এরকম ইচ্ছা কি তার থাকতে পারে না?
তো দিলীপবাবু বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ফুর্তি করার জন্য নয়। অবশ্য তিনি ঠিকই বলেছেন যে এই টাকা দিয়ে একজন ডাক্তার বা শিক্ষকের বউ পার্টি করবে বা বিউটি পার্লারে যাবে, এটা তো ঠিক নয়। এবার ব্যাপার হলো একজন এমএলএ বা মন্ত্রী, তাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে কে? নিশ্চয়ই আমরা। আচ্ছা, তিনি মাস গেলে কত টাকা বেতন পান? বেসিক স্যালারি 50,000 টাকা, তার সাথে বিভিন্ন ভাতা নিয়ে মাসে প্রায় 1,20,000 টাকার ওপর। এবার তারা যদি জনগণের এই টাকা দিয়ে বড় বড় গাড়ি করে ঘুরে বেড়াতে পারেন, পার্টি করতে পারেন, ভালো ভালো জিনিস খেতে পারেন, তবে ওই সামান্য পরিমাণ ভাতার টাকা থেকে যদি সাধারণ ঘরের একজন হাউসওয়াইফ সেই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে নিজের শখ আহ্লাদ পূরণ করে, কোনো জায়গায় ঘুরতে যায়, বা ধরুন সে বিউটি পার্লারেই গেল, তাহলে সেটা কি অপরাধ হয়ে গেল? জনগণের টাকাতে নেতামন্ত্রীরা মাস গেলে একটা মোটা অঙ্কের বেতন পাচ্ছে, দিয়ে সেই টাকা দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করছে, সেই জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু যখন জনগণের ট্যাক্সের টাকাতেই জনগণকে ভাতা দেওয়া হচ্ছে, আর সেই টাকাতেই জনগণ যখন একটু নিজের শখ আহ্লাদ মেটানোর চেষ্টা করছে, তখন সরকারের চোখে সেটা অপরাধ হয়ে যাচ্ছে। দেখুন, টাকাটা কিন্তু সেই জনগণেরই, সেটাই যখন একজন নেতামন্ত্রী ব্যবহার করছে সেটা হচ্ছে সমাজসেবা, আর একজন সাধারণ মানুষ ব্যবহার করতে গেলেই সেটা হয়ে যাচ্ছে বিলাসিতা। বাহ রে ভাই বাহ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আবার নতুন ধামাকা। দাঁড়ান, খবরটা একটু আস্তে আস্তে বলতে হবে, ঠিক আছে? খুব ভালো খবর আপনাদের জন্য। যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের যে রসিদটা দেওয়া হয়েছিল, যে নাম্বারটা দেওয়া হয়েছিল, সেই রসিদের কপিটা আর যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে আবার আপনাদের নিকটবর্তী বিএলওর অফিসে, পৌরসভায়, যেটা যার সুবিধা হয় সেই অফিসে যেতে হবে। গিয়ে 4 পাতার আর একটা ফর্ম আছে, সেটাকে, সেই ফর্মগুলোকে ফিল আপ করে ওখানে আবার জমা করতে হবে। আলাদিনের আশ্চর্য প্রদীপ, এত সহজে টাকা পাওয়া যাবে না বাবু। যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু কমেন্টসে জানাবেন, আমি দেখে একটু কৃতার্থ হই। ভাই, আমার মা তো ফিল আপ করেছে, কিন্তু কি হবে আমি জানি না। পাওয়া তো দূরে থাক, যা হবে ওপরওয়ালাই জানে। আমি নেই এই ধারে কাছে, আমি আগেও নিইনি, এখনো নিচ্ছি। আমি কালকে রাত্রে আপনার একটি বক্তব্য শুনলাম যে যেই সব মায়েদের সন্তানরা সরকারি অনুমোদিত স্কুলে পড়ে না, তাদের নাকি লক্ষ্মীর ভান্ডারটা নেওয়া উচিত না, অন্নপূর্ণা ভান্ডার, সরি। তা দেখুন দিদি ভাই, আপনাদেরই বিজেপি প্রার্থীরা ভোটের প্রচারের আগে ঘুরে ঘুরে দেখিয়েছে যে সরকারি স্কুলগুলোর কিরকম বেহাল অবস্থা। অনেক স্কুলেতে এরকমও দেখি যে সেখানে নেশার আসর বসে, স্কুলের কোনো স্ট্রাকচার নেই, পড়াশোনা হয় না। আপনারা বারবার বলেছেন যে মানে আগের যে সরকার ছিল সেই সরকার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে একদমই নষ্ট করে দিয়েছে। এটা আপনারা বারবার আমাদেরকে বলেছেন, দেখিয়েওছেন, প্রমাণ সহকারে দেখিয়েছেন। সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন দিদি ভাই, যেখানে এরকম অবস্থা, সেখানে একটু মানে মধ্যবিত্ত ফ্যামিলি হোক, তারা কি ভাববে যে আমরা স্বামী স্ত্রী কষ্ট করব, কিন্তু ছেলে মেয়ে যেন ওদের পড়াশোনাটা একটু ভালো হয়। তো সব মা বাবাদেরই হয় না যে আমরা নিজেরা একবেলা হয়তো একটু খাওয়াতে অ্যাডজাস্ট করলাম, কিন্তু ছেলে মেয়েকে ভালোটা খাওয়াবো, এটা মা বাবার মনের একটা টেন্ডেন্সি। মা বাবা এটা করে, সব মা বাবারাই করেছে, আমাদের সময়ও করেছে, এখনো করছে, সবাই করেছে। তা আমরা যদি ভেবে থাকি যে আমাদের ছেলে মেয়েরা অন্তত আমাদের মতো তাদের অবস্থা হবে না, তারা একটু ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাবে, অন্ততপক্ষে আমাদের মতো ভাতার লাইনে দাঁড়াতে হবে না, এই সরকারের দরজায় ওই সরকারের দরজায় গিয়ে লাইন দিতে হবে না, এইটার ভাবনাটা কি আমাদের খুবই ভুল দিদি ভাই? তার জন্য যে আপনি এখন সেই মায়েদেরকে অন্নপূর্ণা ভান্ডারটা থেকে বঞ্চিত করবেন। আপনি এটা দেখতে পারতেন যে প্রাইভেট স্কুলগুলো চলছে, তারা যেইভাবে মায়না বাড়াচ্ছে, মায়না নিচ্ছে, সেইটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কতটা কষ্ট হচ্ছে। আপনারা সরকারি স্কুলগুলো সেই ভালোভাবে পরিকাঠামো দিয়ে তৈরি করুন, যাতে আমরাও সেখানেই সেই সুবিধাটা নিতে পারি দিদি ভাই। আমাদেরও অসুবিধাই হয়, কিন্তু তার জন্য সেই সাধারণ মাগুলোকে, যেরকম যারা একদমই হাউস ওয়াইফ, তারা কিছুই করে না, তাদের সাথে এইরকম করেন না দিদি ভাই। এই জিনিসগুলো আপনারা কিন্তু ভোটের প্রচারের আগে বলেননি,
এটা মানে সত্যি কথা বলতে সাধারণ মহিলাদের এতটা আশা দিয়ে প্রত্যাশা দিয়ে আপনি দয়া করে এইভাবে আমাদের মনগুলোকে নষ্ট করেন না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু খেলা জমে গেছে। গত কয়েকদিন ধরেই ফেসবুকে এবং অনেকের মুখেই শুনছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে খুব সমস্যা হচ্ছে, 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আর তাই নিয়ে মানুষের প্রবল আপত্তি। ভাবছিলাম যে এত আপত্তির কি আছে, কি আছে এই 12 পাতার ফর্মে। ভালো করে খোঁজ খবর নিয়ে জানলাম যে পরিবারের লোকজনদের সম্পর্কে ডিটেল দিতে হবে, অর্থাৎ আমার হাজব্যান্ড, তার প্যান কার্ড, তার আধার অথবা তার ব্যাংক ডিটেল, এগুলো নাকি দিতে হবে। এতে প্রচুর মহিলাদের আপত্তি। কেউ কেউ বলছেন, ফেসবুক লাইভ করেও বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনি তো দেবেন টাকাটা আমাকে, তাহলে আমার হাজব্যান্ডের প্যান কার্ড কেন দিতে হবে, কেন আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে কত টাকা আছে বা তার অ্যাকাউন্ট ডিটেল কেন দিতে হবে, তিনি কেন দেবেন, তিনি তো দিতে চাইছেন না, এই সমস্ত বলছিলেন। তারপরে আমি একটু ভালো করে খোঁজ খবর নিতে গিয়ে যেটা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো যা বলার পরিষ্কার একদম বলে দিয়েছেন। একদিকে যেরকম অগ্নিমিত্রা পল তিনি পরিষ্কারই বলেছেন যে মাসে 3000 টাকা করে, বছরে 36,000 টাকা সরকার দেবে, আর সরকার খোঁজ খবর নেবে না। ঠিকই তো, সরকার কি কোনো তথ্য ছাড়া যাকে তাকে যা খুশি দিয়ে দেবে নাকি? এটা কখনো হয়? সরকারের টাকা তো আসলে মানুষের করের টাকা। ঠিকই তো বলেছেন অগ্নিমিত্রা পল, খোঁজ খবর নিয়েই তো দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল করেছিলেন, কোনো খোঁজ খবর না নিয়ে সবাইকেই দিয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা তো একেবারে পরিষ্কার, তিনি পরিষ্কার করেই বুঝিয়ে দিলেন যে কারা পাবেন আর কারা পাবেন না। কি বললেন? যাদের ছেলেমেয়েরা ভ্যাকসিনেশন দেয়া হয়নি, যাদের ছেলে মেয়েদের, তাদের অন্নপূর্ণা ভাণ্ডার তাদের জন্য নয়। এবং তিনি কি বললেন যে যাদেরকে ভ্যাকসিনেশন দিতে গেলে তারা বলেন যে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কারা, কাদের থেকে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি সে তো আমরা সবাই জানি। কাদের উদ্দেশ্য করে তিনি বললেন বোঝাই যাচ্ছে, অর্থাৎ মুসলিমরা। তারা এই নিয়ে এর আগেও বহু হয়েছে, এরকম বহু খবর উঠে এসেছে যে তারা ভ্যাকসিনেশন নিতে চান না, তারা মনে করেন এতে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর সেই কারণেই তাদের নাম না করে তাদেরকে ইঙ্গিত করলেন যে ভ্যাকসিনেশন যারা নেন না তারা লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আরও একটা বিষয়ও কিন্তু শুভেন্দু অধিকারী বললেন, তিনি বললেন যে যারা সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে পড়াশোনা করে না, যাদের বাচ্চারা, তারাও পাবে না। এবং তার সাথে আরও একটুখানি বাড়িয়ে তিনি যেটা বললেন যে যাদের বাচ্চারা এমন জায়গায় পড়াশোনা করে যেখানে তাদের এমন শিক্ষা দেওয়া হয় যে বন্দে মাতরম বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন ইঙ্গিতটা কাদের দিকে? যাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে তাদের দিকেই নিশ্চয়ই ইঙ্গিত। নাম করেননি অবশ্য তিনি, একদমই উচ্চারণ করেননি, কিন্তু বোঝা যাচ্ছে ইঙ্গিতটা কাদের দিকে। অর্থাৎ এই মুসলিম সম্প্রদায়ের মহিলারা তারা অন্নপূর্ণা ভাণ্ডার আর পাবেন না, এটা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়, কারণ অন্ততপক্ষে শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কথা হলো যে এটা পরিষ্কার করে বলে দিলেই তো হয়, সেটা সরাসরি কেন বলছেন না? আসলে ভোটের আগে তো তারা বলেছিলেন যে সবাইকে দেয়া হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা তাদের সবাইকে দেয়া হবে। তো এখন সেখান থেকে খানিকটা পিছিয়ে আসছেন হয়তো, সেই কারণে এখন বলছেন। ভোটের আগে তো ভোটটা সবার দরকার ছিল, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটা পাল্টে হয়েছে, সে অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়ার দায় তো এখন সরকারের নয়। সরকার যখন এতগুলো টাকা দেবে বছরে, তাদেরকে হিসেব করে বুঝে শুনেই তো দিতে হবে, সেই জন্যই তারা সেই সিদ্ধান্তটা নিচ্ছেন। এই নিয়ে এত অবাক হওয়ার আর বা এত হইচই করার তো কোনো কারণ নেই। পরিষ্কার বুঝে নিন, আপনি মুসলিম, আপনি ভাই পাবেন না। আর পেতে পারেন, ভ্যাকসিনেশনটা দিতে হবে এবং এমন স্কুলে পড়াতে হবে, সরকারি স্কুলে, যেখানে ওই সমস্ত ওই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আপনাদের বাচ্চারা। কাজেই সেগুলো যদি মেনে নেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, না হলে কিন্তু পাবেন না। বছরে 36,000 টাকা গণ, ওটা আর পাচ্ছেন না। অন্নপূর্ণা ভাণ্ডারের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা চিন্তিত, আপনারা ভাবছেন যে আপনাদের ভেরিফিকেশন করতে হবে কিনা, বা এই যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যে ভেরিফিকেশন গল্প চলছে, আসলে এই বিষয়টা কি? সবার প্রথমে আপনারা এই বিষয়টা আগে পরিষ্কার একটু বুঝে নিন। আমি যতদূর জানতে পেরেছি,
আশা করি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন মনে হয় ক্লিয়ার হবে। আসলে এই যে চারিদিকে যে ভেরিফিকেশন গল্প চলছে, অনলাইনে ক্যাফেতে আপনারা ছোটাছুটি করছেন, এটা কি আদতেও প্রত্যেকের প্রয়োজন আছে? নর্থ 24 পরগনার গল্পটা আলাদা, ওখানে স্পেশালি ভেরিফিকেশনের বিষয়টা এসছে। এছাড়া বাকি জেলাগুলোতে আমি যতদূর জানতে পেরেছি এই ভেরিফিকেশনের গল্প সবার জন্য নয়। এবং আমি আমাদের ব্লক পঞ্চায়েত থেকে তথ্য জেনে যেটুকু বুঝতে পেরেছি তাতে বিএলওরা এবং আশাকর্মীরা নিজের নিজের বুথে যে সমস্ত ভোটাররা ডিলিটেড হয়েছেন, যারা বিচারাধীন ছিলেন বা কেউ সিএতে আবেদন করেছেন কিনা, আসলে বিষয়টা কি, ডিলিটেড ভোটাররা কে কোন ক্যাটাগরিতে রয়েছেন, অর্থাৎ একটা ক্যাটাগরি ডিলিটেড, আরেকটা ক্যাটাগরি কি ডিলিটেড কিন্তু তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, আরেকটা ক্যাটাগরি কি হতে পারে ডিলিটেড কিন্তু তিনি সিএতে আবেদন করেছেন বা সিএ সার্টিফিকেট পেয়েছেন। এই ধরনের মহিলা ভোটাররা যারা অতীতে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। বিএলওরা বা আশাকর্মীরা ওই সমস্ত ভোটারদেরকে জানিয়ে দিচ্ছেন যে আপনারা আপনাদের ডিলিটেড বা আপনি যদি ট্রাইব্যুনালে আপিল করেন বা আপনি যদি সিএতে আবেদন করে থাকেন আপনার সমস্ত তথ্য নিয়ে পঞ্চায়েতে আসুন বা ব্লক অফিসে যান। ভেরিফিকেশন বলতে তাদের থেকে তথ্য নিয়ে অফিসাররা যারা রয়েছেন তারা তাদের কাজ করছে। অর্থাৎ প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার প্রাপ্ত মা বোনেদের বা মহিলাদের ভেরিফিকেশন করতে হবে নিজেদের ক্যাফেতে গিয়ে, অনলাইনে গিয়ে। আমি যতদূর জানতে পেরেছি এরকমটা নয় বিষয়টা। ভেরিফিকেশন বলতে ওই যে ক্যাটাগরিগুলো বললাম, ডিলিটেড ভোটারদের সংক্রান্ত যে বিষয়টা আমি তুলে ধরলাম, মোদ্দা কথা হচ্ছে ওই বিষয়টা সরকার তাদের ইনফরমেশন চাইছে। এবার তাদের জন্য পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটা সরকারের দায়িত্ব, সে বিষয়ে আমি ঢুকছি না। কিন্তু হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে সেটা অটোমেটিক্যালি ট্রান্সফার হবে এবং আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা ডিবিটি লিংকের মাধ্যমে চেক করে নিতে হবে। সাধারণত প্রত্যেক এই ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের প্রায় বেশিরভাগেরই ডিবিটি লিংক অলরেডি রয়েছে। তবুও আরেকবার আপনারা ডিবিটি লিংক চেক করে নেবেন। আপনি যদি মনে করেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার পাওয়া অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক নেই, তাহলে আমি আমার এই ভিডিওর শেষে যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলোতে আপনারা ডিবিটি লিংক করে নিতে পারেন বা যে কোনো ক্যাফেতে গিয়েও করে নিতে পারেন। খুবই সহজ একটা বিষয়, অনলাইনে নিজের ফোন থেকেও আপনি ডিবিটি লিংক করতে পারেন। অর্থাৎ আলটিমেটলি এটাই দাঁড়ালো, লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন, ডিলিটেড ভোটার যদি আপনি না হয়ে থাকেন তাহলে আপনারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন, আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিংক যদি ঠিকঠাক থাকে। তো ভাই, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা আমাদের পশ্চিমবাংলার বহু মহিলা পেয়ে গেছে। আর যারা ফর্ম ফিল আপ করছে বা করেছে, কোয়ালিফাই হলে অবশ্য তারাও পাবে। খুব হ্যাপি না আমরা? খুব মজা। কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আগে থেকেই কিন্তু কোটি কোটি টাকা ঋণে ডুবে আছে আর ভবিষ্যতে আরও ডুববে। কে বাঁচাবে আমাদের এই রাজ্যকে এত কোটি কোটি টাকার ঋণ থেকে? আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো ভগবান নয় যে ওপর থেকে টাকা নিয়ে এসে আমাদের রাজ্যের ঋণ মেটাবে। আমাদের রাজ্যের ঋণ কিন্তু আমাদেরই রাজ্যের জনগণকে মেটাতে হবে। আর এই ঋণ মেটানোর জন্য হতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য হয়ে জিনিসের দাম বাড়াতে হবে। মানে হতে পারে যে হুট করে বাজারের দাম বেড়ে গেল, মানে জিনিসপত্রের দাম বেড়ে গেল, তখন কি করব আমরা? কি খাবো? তো তুমি কি জানো যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রায় কত কোটি টাকা ঋণে ডুবে আছে? বা একবারও ভেবে দেখেছো যে এই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমাদের সরকারের প্রত্যেক মাসে কত কোটি টাকা খরচা হবে বা বছরে কত কোটি টাকা খরচা হবে? হতে পারে তোমরা শুনেছো যে আমাদের এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমাদেরই ট্যাক্সের টাকা থেকে দেওয়া হবে, মানে পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্স থেকে দেওয়া হবে। তো তুমি কি জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণের কাছ থেকে ঠিক কত কোটি টাকা ট্যাক্স নিয়ে থাকে বা গেল বছরে কত কোটি টাকা ট্যাক্স নিয়েছে? বা তুমি কি জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই বছরের বাজেট কত? দেখো ভাই, বাজেট মানে হলো এখন চলছে 2026, তো 26 থেকে 27 এই এক বছরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ঠিক কত কোটি টাকা খরচা হতে পারে তার একটা হিসাব তৈরি করা হয়, মানে একটা বাজেট পেশ করা হয়। আর অবশ্য এই বাজেট আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হয়। তো তুমি কি জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই বছরের কত কোটি টাকা বাজেট তৈরি করা হয়েছে? বা তুমি কি জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইনকাম কত?
তো এই সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে অফিসিয়াল ভাবে মানে সরকারি খাতা খুলে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবে, আর হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমাদের পশ্চিম বাংলার সমস্ত জনগণের কাছে পৌঁছে দেবে। তো চলো ভাই, সবার আগে আনুমানিকভাবে দেখা যাক যে এই অন্নপূর্ণা ভান্ডারের দ্বারা আমাদের রাজ্য সরকারের প্রত্যেক মাসে অথবা বছরে ঠিক কত কোটি টাকা খরচা হতে পারে। তো দেখো ভাই, আমাদের ইসিআই ডেটা অনুযায়ী আমাদের পশ্চিম বাংলায় কিন্তু প্রায় 3,73,00,000 মহিলা ভোটার আছে। অবশ্য তাদের মধ্যে অনেকে বাদ যাবে, কারণ তোমরা জানো যে এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা নেওয়ার জন্য 25 বছরের ওপরে বয়স হতে হবে। তো 25 বছরের নিচে যারা আছে তারা বাদ যাবে, অথবা যারা সরকারি চাকরিজীবী অথবা পেনশনভোগী তারাও বাদ যাবে। তো আমাদের এই অন্নপূর্ণা ভান্ডারের আগের ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডার, তো লক্ষ্মী ভান্ডারের দ্বারা কিন্তু আমাদের পশ্চিম বাংলার প্রায় 2,11,00,000 মহিলাকে টাকা দেওয়া হতো। আর তোমরা জানো যে আমাদের রাজ্যের নতুন সরকার বলেছিলেন যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা যারা পেতে তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে থাকবে। তো আমি এখানে আনুমানিকভাবে 2 কোটি মহিলা ধরে নিলাম, এর থেকে বেশি হবে তবু কম হবে না। তো 2 কোটি মহিলা ইন্টু 3,000 প্রত্যেক মাসে কত হচ্ছে? তো 2 কোটি ইন্টু 3,000 6,000 কোটি টাকা হচ্ছে। মানে মাসে আমাদের রাজ্য সরকারের 6,000 কোটি টাকার খরচা হতে পারে, আর বছরে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 6×72 কোটি টাকা। মানে আমাদের সরকারের কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা ভান্ডারের দ্বারা প্রায় 72,000 কোটি টাকার মতো খরচা হতে পারে, ভাবা যায়। আর তোমরা জানো যে আমাদের রাজ্যে কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার নয়, আরো বিভিন্ন ধরনের ভান্ডার আছে অথবা প্রকল্প আছে, অথবা হতে পারে যে আরো প্রকল্প আসবে। তো এই সমস্ত ভান্ডার আর প্রকল্প টাকা মিলিয়ে কিন্তু 1 লাখ কোটি টাকাও কিন্তু ছাড়িয়ে যাবে। আচ্ছা, এই শতাব্দী রায়, সয়নী দিদি, জুন মালিয়া, আরো সব যত নেতা কিতারা আছে না, হ্যাঁ, যত অভিনেত্রীরা যত সব ঢুকেছিল, হ্যাঁ, ওই সয়ম দাদা, হ্যাঁ, হলদিস চেটে খাইছে, তো সকলে আমরা কি জানি, সকলে কিন্তু ওরা চোর। চোর জানতাম, গুন্ডা গার্দি, খুন খামারি সমস্ত কিছু তৃণমূলী ছিল। সেই জ্বালাতে আমরা বঙ্গবাসী অতিষ্ঠ হয়ে কি করলাম, তাদেরকে বিরোধী করে তাদেরকে দূর করে দিলাম, দিয়ে আমরা এই বিজেপি সরকারকে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম? যে না বাবা, এই সরকার নিয়ে এলে আমরা চোর থেকে, দুর্নীতি থেকে, খুন খামারি থেকে রেহাই পাবো। দিয়ে 4 তারিখে রেজাল্টের পর 5 তারিখে সকলে নাকে সইষে দিলে মা টান টান ঘুমিয়ে দিয়েছে পশ্চিমবাংলা, প্রতিটা মানুষ মা টান টান ঘুমিয়ে দিয়েছে। তারপরে একটা দিন যেচ্ছে আর ওই চোরগুনাকে খপাত করে ধরিয়ে টপাস করে বলেছিল জেলে পড়বে। ও বাবা, দলে হচ্ছে, ঠিক আছে, দলে হচ্ছে, দিয়ে বললো কি ভালো তৃণমূল, ঠিক আছে, তাইলে আমরা ভুল ছিলাম, এগুলো সবই ভালো তৃণমূল। তাইলে এত টাকা চুরি চামারিটা কইলো কে বাবু, কইলো কে? তাইলে 2 জনাই পড়ে থাকছে, বাকি তো সকলকে দলে নেওয়া হয়েছে, ওই পিসি আর ভাইপো। তাইলে যত টাকা ওই পিসি ভাইপোই মেরেছে, তাইলে ওদেরকে কেন ধরা হচ্ছে না? এইটাই বুঝে পেয়েছি না, যে ওরা যদি এত টাকা চুরি করে তাহলে ওদেরকে ধরা হচ্ছে না কেন, জেলে কেন ভরা হচ্ছে না? দেখেন বাবা, রাজনীতিতে আমি আর জিততে চাই না বাপু, শুধু একটা কথা বলবো, সরকার এই জুলাই মাসে আপনি বলেছেন জুন মাসের টাকাটাও ঢুকিয়ে যাবে, সেইটা যেন হয় বাপু, নাইলে আমার কপালে যে কি দুঃখ। রাস্তায় লোকে বলেছে ধৈর্য আমাকে বেঁধে রাখবে, লেট এলা বুঝ, এখন বলবো কেন আবার লোকে তো মনে করছে যে আমি অন্নপূর্ণা ভান্ডারের মন্ত্রী হয়ে গিয়েছি। তাই বলছি সরকার জোরহাত করছি, তুমি চোর লাও, ছেচর লাও, গুন্ডা লাও, গার্দি লাও, আমাদের দেখে লাভ নাই। আপনারা পশ্চিমবাংলাকে ফাঁক করো, ভরাট করো, সেটা আমাদের দেখে লাভ নাই। কিছু পরে আমরা ওইবার লুবো। হ্যাঁ, ওই 3,000 টাকা যেমন বলেছ যেন মানে ঢুকে যায় সরকার, নাইলে যে আমার কপালে কি দুঃখতি আছে সে আমিই জানছি। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।